আচ্ছা, স্টক মার্কেটের চার্ট বলতে আমরা সাধারণত কি বুঝি? কিছু সংখ্যা, তাই না? বা ধরুন কিছু আঁকাবাঁকা লাইন। বেশিরভাগ মানুষ তো এটাই ভাবে। কিন্তু যদি বলি এই লাইনগুলো আসলে কথা বলে, একটা প্রাচীন জাপানি ভাষায় বাজারের ভেতরের আসল গল্পটা বলে দেয়। ঠিক, অংশগ্রহণকারীদের ভয়, লোভ, তাদের দ্বিধা, এমনকি আত্মবিশ্বাসের গল্প। আর এই ভাষাটা শেখার জন্যই আজ আমরা আলোচনা করব স্টিভ নিসেনের বিখ্যাত বই জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্টিং টেকনিক্স নিয়ে। একদম। নিসনি তো প্রথমেই অসাধারণ কৌশলটা পশ্চিমা বিশ্বর কাছে নিয়ে আসেন। আমাদের আজকের লক্ষ্য কিন্তু শয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মুখস্থ করা নয়, তাই না? না, বিলকুল না। আমাদের লক্ষ্য হলো প্রতিটি ক্যান্ডেলের পেছনের মনস্তত্ত্বটা বোঝা। মানে কিভাবে একটা ছোট্ট ক্যান্ডেল বাজারের লড়াই আর আবেগের একটা ছবি হয়ে ওঠে। যেমনটা জাপানি ট্রেডাররা বলেন, বাজারটা সংখ্যা দিয়ে চলে না, চলে সাইকোলজি দিয়ে। ঠিক তাই। তাহলে চলুন এই মনস্তাত্ত্বিক ভাষাটা শেখা শুরু করা যাক। গভীরে ঠিক কি লুকিয়ে থাকে? এটাই তো ক্যান্ডেলস্টিকের আসল জাদু। এটা শুধু 4টে সংখ্যা নয়, এটা হলো বাজারের একটা গোটা দিনের ডায়েরি। প্রথমে যদি রিয়েল বডি বা মূল শরীরটার কথায় আসি। হ্যাঁ, ওই যে সবুজ বা লাল অংশটা। ওর আকারটা বাজারের আগ্রাসন বা উদ্দীপনা প্রকাশ করে। যদি একটা বেশ বড় সবুজ বডি দেখি, তার মানে হলো দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রেতাদের হাতেই বাজারের নিয়ন্ত্রণ ছিল। মানে শুরু করে দামটা ওপরে নিয়ে গিয়ে সেখানেই শেষ করেছে। একদম, অনেকটা বক্সিং ম্যাচের একটা ক্লিন নকআউটের মতো। দারুণ উপমা। আর বড় লাল বডি মানে ঠিক তার উল্টোটা। ঠিক তাই, বিক্রেতাদের প্রচণ্ড চাপ। আর যদি বডিটা খুব ছোট হয়, মানে সরু হয়, তার মানে হলো বাজার দ্বিধায় আছে। ক্রেতা বিক্রেতা কেউই বাজারকে পুরোপুরি নিজের দিকে টানতে পারেনি। একটা অমীমাংসিত লড়াই আর কি। বেশ, বডি দিয়ে তো লড়াইয়ের তীব্রতাটা বোঝা গেল, কিন্তু ওই যে ওপর নিচে সরু লাইনগুলো, শ্যাডো বা উইক যেগুলোকে বলে, ওগুলোর গল্পটা কি? আমার মতে শ্যাডোগুলোই বাজারের আসল সত্যিটা বলে দেয়। ধরুন একটা লম্বা ওপরের শ্যাডো আছে, এর মানে কি? ক্রেতারা দাম উপরে তোলার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। দিনের শেষে বিক্রেতাদের চাপে তারা সেই উচ্চটা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তাদের সব চেষ্টা মুছে গেছে। ও, তার মানে চূড়ায় পৌঁছানোর একটা ব্যর্থ চেষ্টা। রাইট। আর লম্বা নিচের শ্যাডো মানে ঠিক তার উল্টো। বিক্রেতারা দাম অনেক নিচে নামিয়েছিল, কিন্তু দিনের শেষে শক্তিশালী ক্রেতারা ফিরে এসে দাম আবার উপরে তুলে দিয়েছে। তার মানে বিক্রেতাদের আক্রমণ ব্যর্থ হয়েছে। একদম। স্টিভ নিসেন তার বইতে একটা অসাধারণ কথা বলেছেন, শ্যাডো টেলস ইউ দ্য ট্রুথ অফ হিডেন অ্যাটাক। মানে এই শ্যাডোগুলোই বলে দেয় দিনের ভেতরে কে আক্রমণ করেছিল আর কে সেই আক্রমণটা প্রতিহত করেছে। বাহ, মানে শুধু লাল বা সবুজ বডি দেখলেই হবে না, শ্যাডো দেখে বোঝা যাবে দিনের ভেতরে আসলে কি ঘটেছিল। মানে কারা হাল ছেড়ে দিয়েছিল আর কারা শেষ মুহূর্তে খেলাটা ঘুরিয়ে দিয়েছে। নিখুঁতভাবে ধরেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা ক্যান্ডেল কিন্তু এই ভাষার একটা অক্ষর মাত্র। একটা অক্ষর? হ্যাঁ, কয়েকটি ক্যান্ডেল মিলে তৈরি হয় একটা শব্দ, আর অনেকগুলো মিলে একটা বাক্য। তাই শুধু একটা ক্যান্ডেল দেখে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া প্রায়ই ভুল প্রমাণ হয়। এই অক্ষর শব্দের তুলনাটা অসাধারণ। তাহলে প্রথম কোন শব্দটা আমাদের শেখা উচিত? বাজারের সবচেয়ে নাটকীয় মুহূর্ত তো হয় যখন সে তার পথ বদলে ফেলে। অবশ্যই, এগুলোকে বলে রিভার্সাল প্যাটার্ন। এর মধ্যে সবচেয়ে পরিচিত আর শক্তিশালী একটা প্যাটার্ন হলো হ্যামার। হ্যামার মানে হাতুড়ে? হ্যাঁ, ধরুন বাজার বেশ কিছুদিন ধরে পড়ছে, মানে একটা ডাউন ট্রেন্ডে আছে। এমন অবস্থায় একদিন যদি আমরা হাতুড়ির মতন দেখতে একটা ক্যান্ডেল দেখি, যার বডিটা ছোট আর নিচের শ্যাডোটা খুব লম্বা, এর পেছনের মনস্তত্ত্বটা কি? কেন এটাকে এত গুরুত্ব দেওয়া হয়? এর লম্বা নিচের শ্যাডোটি হলো মূল গল্প। ব্যাপারটা এভাবে ভাবুন, দিন শুরু হলো, বিক্রেতারা আত্মবিশ্বাসের সাথে দাম নিচে নামাতে শুরু করলো। দুপুর পর্যন্ত তারাই জিতছে, কিন্তু দিনের শেষ ভাগে হঠাৎ করে ক্রেতাদের একটা বিশাল ঢেউ বাজারে ঢুকলো। আর তারা দামটাকে আবার ওপরে তুলে দিল। এতটাই ওপরে যে বিক্রেতাদের সমস্ত অর্জনকে মুছে দিয়ে দাম আবার শুরুর কাছাকাছি নিয়ে এলো।
এই হ্যামার ক্যান্ডেলটা আসলে বিক্রেতাদের মুখে একটা সজোরে চড়ের মতো। পতনের শেষে ক্রেতাদের শক্তিশালী প্রত্যাবর্তনের এটা প্রথম জোরালো চিহ্ন। তার মানে এটা শুধু একটা প্যাটার্ন নয়, এটা একটা ব্যর্থ আক্রমণের গল্প। দারুণ। তাহলে আপট্রেন্ডের শীর্ষে কি এর উল্টো কিছু ঘটে? ঠিক তাই, তার নাম হলো শুটিং স্টার। দেখতে অনেকটা উল্টো হ্যামারের মতো। ওটার লম্বা ওপরের শ্যাডো থাকে। হ্যাঁ, আর সেই শ্যাডোটা আমাদের বলে ক্রেতারা দাম ওপরে তোলার সব রকম চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ওপরে এখন শক্তিশালী বিক্রেতারা বসে আছে। এটা আপট্রেন্ডের ক্লান্তির একটা স্পষ্ট লক্ষণ। বেশ, একটা ক্যান্ডেল যদি ক্রেতাদের ফিরে আসার ইঙ্গিত দেয়, তাহলে দুটো ক্যান্ডেল মিলে কি আরও জোরালোভাবে সেই গল্পটা বলা যায়? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই যায়। এর সেরা উদাহরণ হলো এনগালফিং প্যাটার্ন। ইনগালফিং মানে গ্রাস করে ফেলা। একদম, একটা নাটকীয় যুদ্ধ যেখানে এক পক্ষ আরেক পক্ষকে পুরোপুরি গ্রাস করে ফেলে। ধরুন, ডাউন ট্রেন্ডের শেষে একটা ছোট লাল ক্যান্ডেলের পর একটা বিশাল সবুজ ক্যান্ডেল এলো, যা আগের লাল ক্যান্ডেলটাকে পুরোপুরি ঢেকে ফেলল। এটাকে বলে বুলিশ এনগালফিং। এর মনস্তাত্ত্বিক বার্তাটা তো খুব পরিষ্কার। খুবই পরিষ্কার। গতকাল বিক্রেতারা নিয়ন্ত্রণে থাকলেও আজ ক্রেতারা এমন শক্তি নিয়ে এসছে যে তারা শুধু গতকালের পতনটাকেই অস্বীকার করেনি, বরং বাজারকে সম্পূর্ণ নিজেদের দখলে নিয়ে নিয়েছে। এটা একটা ক্ষমতার পালাবদল। আর এর উল্টোটা হলো বেয়ারিশ এনগালফিং। ঠিক, যা আপট্রেন্ডের শীর্ষে বিক্রেতাদের আকস্মিক আর বিধ্বংসী বাজার দখলের ইঙ্গিত দেয়। এই রিভার্সাল প্যাটার্নগুলোর মধ্যে ডোজি নামের একটা ক্যান্ডেলকে তো প্রায়ই কিংবদন্তির মতো গুরুত্ব দেওয়া হয়। এর বিশেষত্ব কি? ডোজি হল বাজারের চূড়ান্ত দ্বিধার প্রতীক। এর বৈশিষ্ট্য হল এর ওপেন আর ক্লোজ প্রাইস প্রায় একই জায়গায় থাকে, ফলে এর কোনো রিয়েল বডিই থাকে না, শুধু একটা প্লাস চিহ্নের মতো দেখায়। তার মানে দিনভর লড়াইয়ের পর কেউ জেতেনি। কেউই না। বাজার যেন নিজেই চিৎকার করে বলছে, আমি ক্লান্ত, আমি নিশ্চিত নই কোন দিকে যাব। এরও তো বিভিন্ন প্রকারভেদ আছে, তাই না? ড্র্যাগনফ্লাই আর গ্রেভস্টোন ডোবির কথা শুনেছি। ঠিক, ড্র্যাগনফ্লাই ডোজির লম্বা নিচের শ্যাডো থাকে, দেখতে ইংরেজি টি অক্ষরের মতো। পতনের শেষে এটা আশার আলোর মতো কাজ করে, কারণ এটা দেখায় বিক্রেতারা দাম অনেক নিচে নামালেও দিন শেষে ক্রেতারা তাদের সম্পূর্ণ পরাজিত করেছে। আর গ্রেভস্টোন ডোবি? ওটা হলো উল্টোটিয়ের মতো। উত্থানের শীর্ষে এটা একটা অশুভ সতর্ক ঘণ্টা। এটি বলে ক্রেতারা দাম ওপরে তুলেও এক মুহূর্তের জন্য ধরে রাখতে পারেনি। হ্যাঁ, আচ্ছা। তবে ডোজি নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো ট্রেন্ড যত শক্তিশালী আর দীর্ঘ হবে, তার শেষে একটা ডোজি তত বেশি অর্থবহ হবে। এটা অনেকটা দ্রুতগামী গাড়ির হঠাৎ ব্রেক কষার মতো। আমরা তো এতক্ষণ বাজারের দিক পরিবর্তনের কথা বললাম, কিন্তু সত্যি বলতে বেশিরভাগ সময় তো বাজার একই দিকে চলতে থাকে, তাই না? আপনি একেবারে মূল পয়েন্টটা ধরেছেন। বাজার কি সবসময় নাটকীয়ভাবে দিক পরিবর্তন করে, নাকি কখনো কখনো একটু বিরতি নিয়ে আবার একই পথে চলতে শুরু করে? একদম ঠিক। স্টিভ নিসেনের মতে বাজারের 60 থেকে 70% সময়ই কোনো না কোনো ট্রেন্ড চালু থাকে, তাই ট্রেন্ডের সাথে থাকাই বুদ্ধিমানের কাজ। এই ধরনের প্যাটার্নকে বলে কন্টিনিউয়েশন প্যাটার্ন, যেগুলো বলে যে ট্রেন্ড এখনও শক্তিশালী আছে। হ্যাঁ, এর একটা সেরা উদাহরণ হলো রাইজিং 3 মেথডস। ধরুন, বাজার একটা শক্তিশালী আপট্রেন্ডে আছে আর একটা বড় সবুজ ক্যান্ডেল তৈরি হলো। আচ্ছা। এরপর 2-3টি ছোট ছোট লাল ক্যান্ডেল তৈরি হলো। দেখে মনে হতে পারে বিক্রেতারা ফিরে আসছে, কিন্তু মজার ব্যাপার হলো এই ছোট লাল ক্যান্ডেলগুলো প্রথম বড় সবুজ ক্যান্ডেলটার রেঞ্জের মধ্যেই থাকে, এর নিচে নামতে পারে না। তারপর সবশেষে আবার একটা বড় সবুজ ক্যান্ডেল আগের উচ্চতাকে ছাড়িয়ে যায়। এর পেছনের মনস্তত্ত্বটা কি? এটা কি ক্রেতার বিক্রেতার লড়াই নয়? এটা আসলে একটা ভুল বোঝাবুঝি। এই প্যাটার্নটাকে বাজারের নিঃশ্বাস নেওয়ার মুহূর্ত বলা যেতে পারে। মাঝের ছোট লাল ক্যান্ডেলগুলো আসলে শক্তিশালী বিক্রেতাদের আক্রমণ নয়, বরং কিছু দুর্বল ক্রেতার প্রফিট বুকিং। ঠিক ধরেছেন। মূল বড় খেলোয়াড়রা তখনও তাদের পজিশন ধরে রেখেছে। যখন তারা আবার কেনা শুরু করে, তখন ট্রেন্ড আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসে। বাহ, নিঃশ্বাস নেওয়ার মুহূর্ত, এই তুলনাটা দারুণ। আচ্ছা, কন্টিনিউয়েশন প্যাটার্নের মধ্যে মারুবোজু নামের একটা প্যাটার্নও তো খুব শক্তিশালী শোনা যায়। মারুবোজু হলো শক্তির চূড়ান্ত প্রকাশ। জাপানি শব্দটির অর্থ হলো টাক মাথা, মানে এমন একটা ক্যান্ডেল যার কোনো শ্যাডো বা উইক নেই। কোনো শ্যাডো নেই? আহা, কিচ্ছু না।
এটা বাজারের সবচেয়ে পরিষ্কার বার্তা। এখানে কোনো দ্বিধা বা লড়াই নেই, আছে শুধু এক পক্ষের নিরঙ্কুশ আধিপত্য। তার মানে যদি একটা কামেল সবুজ মারুবুজু দেখি, তাহলে বুঝব ক্রেতারা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এক চুলো ছাড় দেয়নি। ঠিক তাই। বলিশ মারুবোজু মানে ক্রেতাদের প্রচণ্ড আগ্রাসন, আর বেয়ারিশ মারুবোজু মানে বিক্রেতাদের একতরফা চাপ। এই ধরনের ক্যান্ডেল সাধারণত বড় প্রাতিষ্ঠানিক খেলোয়াড় বা স্মার্ট মানির বাজারে প্রবেশের ইঙ্গিত দেয়। কারণ তাদের বিশাল অর্ডার ছাড়া এমন একপেশে মুভমেন্ট হওয়া প্রায় অসম্ভব। একদম। এই আলোচনাটা অসাধারণ হচ্ছে। আমরা প্যাটার্ন চিনলাম, তার পেছনের মনস্তত্ত্বও বুঝলাম, কিন্তু আমি একজন সাধারণ শ্রোতার কথা ভাবছি। ধরুন কেউ একজন একটা হ্যামার প্যাটার্ন চিহ্নিত করল, সে কি সাথে সাথেই ঝাঁপিয়ে পড়বে? মানে এই সিগন্যালগুলো কি সবসময় কাজ করে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত প্রশ্ন। নাকি এগুলোকে আরও শক্তিশালী করার কোনো উপায় আছে? উত্তরটা হলো না, সবসময় কাজ করে না। কোনো প্যাটার্নই একা যথেষ্ট নয়। শুধু প্যাটার্ন দেখে সিদ্ধান্ত নেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। স্টিভ নিসন তার বইতে বারবার বলেছেন যে কনটেক্সট বা প্রেক্ষাপটই সবকিছু। মানে প্যাটার্নটি চার্টের কোথায় তৈরি হচ্ছে সেটা খুব জরুরি। একদম। ধরুন একটা হ্যামার তৈরি হলো, এটা যদি চার্টের মাঝখানে কোথাও তৈরি হয় তার গুরুত্ব একরকম, কিন্তু যদি এটা একটা শক্তিশালী সাপোর্ট লেভেলের ওপর তৈরি হয় তাহলে এর কার্যকারিতা 10 গুণ বেড়ে যায়। ও আচ্ছা। ব্যাপারটা এভাবে ভাবুন, সাপোর্ট লেভেল হলো একটা দুর্গ যেখানে আগে থেকেই ক্রেতারা পাহারা দেয়। সেখানে যদি একটা হ্যামার তৈরি হয় তার মানে হলো দুর্গের রক্ষীরা দ্বিগুণ শক্তি নিয়ে আক্রমণ প্রতিহত করেছে। বুঝেছি। এর সাথে ভলিউম বা লেনদেনের পরিমাণ মেলানোর কথাও তো প্রায় শোনা যায়। হ্যাঁ, ভলিউম হলো শক্তির প্রমাণ। একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হলো কিন্তু তার সাথে কোনো ভলিউম নেই, এর মানে হতে পারে খুব কম ট্রেডারের অংশগ্রহণে এটা ঘটেছে। এটা একটা ফাঁদও হতে পারে। কিন্তু যদি বিশাল ভলিউম সহ আসে, বাজারে প্রবেশ করেছে। ভলিউম ছাড়া ক্যান্ডেলস্টিকের গল্পটা অর্ধেক বলা হয়। তাহলে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ভলিউম আর কিছু আরও আছে। অন্যান্য টেকনিক্যাল টুলস যেমন মুভিং অ্যাভারেজ বা ট্রেন্ড লাইন দারুণ কাজ করে। মূল কথা হলো ক্যান্ডেলস্টিককে একা ব্যবহার না করে অন্যান্য টুলের সাথে মিলিয়ে একটা কনফার্মেশন সিস্টেম তৈরি করতে হবে। যখন 2-3টি ভিন্ন সিগন্যাল একই কথা বলে তখন সিদ্ধান্ত অনেক বেশি নির্ভরযোগ্য হয়। ঠিক, এটা একটা গোয়েন্দা গল্পের মতো। একটা সূত্র যথেষ্ট নয়, একাধিক সূত্র মিলিয়ে অপরাধীকে ধরতে হয়। চমৎকার বলেছেন। এবং সবকিছুর উপরে স্টিভ নিসন যে বিষয়টিকে রেখেছেন তা হলো অর্থ ও ঝুঁকি নিয়ন্ত্রণ, মানে মানি ম্যানেজমেন্ট। ওহো, অবশ্যই। আমাদের মনে রাখতে হবে কোনো প্যাটার্নই 100% নির্ভুল নয়, সব সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকেই। তাই প্রতিটি ট্রেডে প্রবেশের আগে স্টপ লস কোথায় হবে, রিস্ক রিওয়ার্ড অনুপাত কত, এগুলো ঠিক করে নেওয়া বাধ্যতামূলক। ক্যান্ডেলস্টিক পথ দেখাতে পারে, কিন্তু পুঁজিকে রক্ষা করবে শুধুমাত্র সঠিক মানি ম্যানেজমেন্ট। একদম। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায় তা হলো, ক্যান্ডেলস্টিক কোনো জাদুকরী সিগন্যাল নয়, বরং এটি বাজারের মনস্তত্ত্ব পড়ার একটা শক্তিশালী ভাষা। ঠিক। প্রতিটা ক্যান্ডেল, প্রতিটা শ্যাডো, প্রতিটা বডি সব কিছুই বাজারের অংশগ্রহণকারীদের আবেগ, ভয় আর লোভের গল্প বলছে। সফল হতে হলে শুধু হ্যামার বা ডোজি মুখস্থ করলে চলবে না। সেই প্যাটার্নের পেছনের মানসিক গল্পটা, সেই লড়াইটা অনুভব করতে হবে। একদম। স্টিভ নিসেন আমাদের এটাই শিখিয়েছেন, চার্টকে একটা নিষ্প্রাণ বস্তু হিসেবে না দেখে একটা জীবন্ত সত্তা হিসেবে দেখতে হবে, যা ক্রমাগত নিজের মনের কথা আমাদের বলতে চাইছে। আমাদের শুধু কান পেতে শোনার অপেক্ষা। আর এখানেই আমরা আজকের আলোচনার শেষে একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে পারি। ক্যান্ডেলস্টিক হয়তো ভবিষ্যৎ বলতে পারে না, কিন্তু এটা বর্তমানকে অসাধারণ স্বচ্ছতার সাথে আমাদের সামনে তুলে ধরে। এটি ট্রেডারকে বাজারের হাজারো কোলাহলের মাঝেও সঠিক সংকেতটি খুঁজে নিতে সাহায্য করে। প্রশ্নটা হলো, আজকের বাজার তার ক্যান্ডেলের মাধ্যমে কোন গল্পটা বলতে চাইছে? সেই গল্পটা শোনার জন্য কি আমরা প্রস্তুত?